করি তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে চ্যাপ্টার 2 শুরু করছি। চ্যাপ্টার 2 হচ্ছে মোশন। ওফ, চমৎকার! এত গাঢ় কালি কেন? চ্যাপ্টার 2, মোশন। এখন before actually describing motion, we need to understand a few core concepts. First of them is called frame of reference. আপনারা কি কেউ এর আগ পর্যন্ত ফ্রেম অফ রেফারেন্সের নাম শুনেছেন? ওকে, আমাকে কেউ বলতে পারেন হোয়াট ইজ আ ফ্রেম অফ রেফারেন্স? এক্সাম্পল দিয়ে বললে হবে, ওকে যে ডিফাইন করে বলতে হবে এরকম না। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যখন মোশনের কথা বলতেছি, হোয়াট ডু উই মিন? আমরা মিন করছি যে কোনো একটা অবজেক্ট ওর লোকেশন চেঞ্জ করবে অথবা করবে না, রাইট? এই ব্যাপারটাকে আমরা ডেসক্রাইব করব, তাই তো? সো এই ডেসক্রিপশনটা দেওয়ার জন্য হোয়াট ইউ নিড ইজ আ কোঅর্ডিনেট সিস্টেম। ব্যাপারটা চিন্তা করেন, কেন আপনার এই কোঅর্ডিনেট সিস্টেমটা লাগবে? আপনি যখন বলতেছেন যে পেনটা এই পজিশনে আসছে, রাইট? How did it change its position? But what is the proof that it changed its position? ও আগে বি পয়েন্টে আসছে, রাইট? সো আপনি যখন এই ব্যাপারটাকে ধরেন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতেছেন, ইউ আর সেইং যে এটা একটা, কি বলবো, ফ্রেম, একটা একটা লাইন। এই লাইনের উপর কোনো একটা সার্টেন পয়েন্টকে আমি এ পয়েন্ট বলছি। ওই এ পয়েন্টের উপরে আমি একটা অবজেক্টকে ডিসকভার করছি। আফটার আ সার্টেন টাইম, টাইম গেছে, টাইম পাস হয়েছে, তারপর আমরা অবজেক্টটাকে একটা ডিফারেন্ট লোকেশন, বি লোকেশনে দেখছি। অ্যাজ এ রেজাল্ট আমি মাপতে পারতেছি যে এ থেকে বি পর্যন্ত দেয়ার ইজ আ গ্যাপ, তাই না? দ্যাট মিনস ও ওর লোকেশন চেঞ্জ করছে, ওর ডিস্টেন্স আছে বা ডিসপ্লেসমেন্ট হয়েছে, অ্যান্ড সো অন। এটা আমি তখনই বলতে পারবো না যদি আপনার কাছে এই ইয়েলো ফ্রেমটা না থাকে। এই ইয়েলো ফ্রেমের মধ্যে আপনি যদি এ পয়েন্টকে আইডেন্টিফাই না করেন, বি পয়েন্টকে আইডেন্টিফাই না করেন, ক্যান ইউ রিয়েলি ডেসক্রাইব দ্য হোল থিং? ব্যাপারটা কি বুঝতে পারতেছেন? সো আমার এই পুরো ব্যাপারটার ডেসক্রিপশনের জন্য হোয়াট ডু উই নিড? ডেসক্রিপশনটাকে আনার জন্য উই নিড টু সে যে এ পয়েন্ট বলে কোথাও একটা কিছু আছে, বি পয়েন্ট বলে কোথাও কিছু একটা আছে, অ্যান্ড ওই এ অ্যান্ড বি আবার কোনো না কোনো একটা সার্ফেসের উপর আছে, অ্যান্ড সো অন, রাইট? আপনি যখন বেঞ্চ একটা রুমের মধ্যে ঢুকতেছেন, রুমের মধ্যে ঢোকার পর আপনি ডিসাইড করতেছেন আপনি কি 1 নাম্বার বেঞ্চে বসবেন নাকি 2 নাম্বার বেঞ্চে বসবেন, অ্যান্ড সো অন, তাই না? আমরা নর্মালি 1 নাম্বার বেঞ্চে ক্যালকুলেট করি, কার রেফারেন্স ক্যালকুলেট করি? বোর্ডের রেফারেন্সে, বোর্ডের সামনে যে বেঞ্চ, 1 নাম্বার বেঞ্চ বলছি, তারপরে 2 3। কেউ কি দরজার পিছনেরটাকে বলে? বলতে পারে যদি দরজাটা বোর্ডের পাশে থাকে, মানে আদারওয়াইজ নর্মালি না, ইউজুয়ালি, রাইট? ওই যে প্যারেন্টসরা এসে বলে এই পিছনের বেঞ্চে কেন বসছো, সামনের বেঞ্চে বসো। তখন যদি আমরা প্যারেন্টস বলি কই আমি তো সামনের বেঞ্চে বসছি, হ্যাঁ এই যে দরজার সামনের বেঞ্চে, বলে তো মাইর দিবে, মানে ইউ সি হোয়াট আই এম গেটিং এট, তাই না? সো আপনি যখন এই ডেসক্রিপশনটা দিচ্ছেন, ডেসক্রিপশনটা দেওয়ার জন্য হোয়াট ডিড ইউ ফার্স্ট অফ অল ডু? আপনি একটা কোঅর্ডিনেট সিস্টেম নিজের মাথায় চিন্তা করে ফেলছেন। যেই কোঅর্ডিনেট সিস্টেমের আপনি, কোঅর্ডিনেট সিস্টেম আসলে কি? এটা একটা ক্যালকুলেশনের জন্য ইউ অ্যাসাইন সাম ভ্যালুস টু সামথিং, রাইট? যেমন আপনি যখন গ্রাফ আঁকেন, গ্রাফের মধ্যে গ্রিড আঁকেন, আপনি চাইলে গ্রিডের মধ্যে অনেক সময় 1 ইউনিট স্কোয়ারকে 1 ইউনিট ধরেন, কখনো কখনো 4টা ইউনিটকে, মানে 4টা স্কোয়ারকে 1 ইউনিট ধরেন, কখনো কখনো 5টাকে 1 ইউনিট ধরেন। আমরা আমাদের সুবিধার মতো এরকম করে এক একটা ডেসক্রিপশন ঠিক করে নেই, একটা ন্যারেটিভ ঠিক করে নেই, তাই না? সো কোঅর্ডিনেট সিস্টেম কি এটা নিয়ে আসলে আর ব্যাখ্যা করা দরকার নাই, বাট এইটুকু আমরা বুঝছি যে কোন একটা মোশন বা মোশনে কিছু একটা হচ্ছে, এই ফেনোমেননটাকে ডেসক্রাইব করার জন্য উই উইল অলওয়েজ নিড আ কোঅর্ডিনেট সিস্টেম। যে কোঅর্ডিনেট সিস্টেম আসলে কি করবে? একটা স্পেসিফিক এরিয়াতে বা স্পেসে অনেকগুলা ভ্যালু অ্যাসাইন করে দিবে, এবং সেই ভ্যালুগুলো দিয়ে আমি ডেসক্রাইব করব হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার, রাইট? সো ফ্রেম অফ রেফারেন্স আমরা তাকেই বলবো যেটা আসলে একটা কোঅর্ডিনেট সিস্টেম। সো ফ্রেম অফ রেফারেন্সের ডেফিনিশনে বলবো ইট ইজ আ কোঅর্ডিনেট সিস্টেম that helps us describe motion. জি স্যার। ফ্রেম অফ রেফারেন্স আর
ফ্রেম অফ রেফারেন্স আর কিসের মধ্যে? রেফারেন্সের মধ্যে। রেফারেন্স পয়েন্টও হইতে পারে, ফ্রেমও হইতে পারে। রেফারেন্স ইজ এ টার্ম, মানে ফ্রেম অফ রেফারেন্স এবং রেফারেন্স ফ্রেম একই কথা, একই কথা, কিন্তু রেফারেন্স ইটসেলফ জাস্ট একটা নাউন। ওইটা কি রেফারেন্স কি ফ্রেমের জন্য না রেফারেন্স পয়েন্টের জন্য, ওইটাকে ডিফাইন করবে। বুঝতে পারছেন? ওকে, সো ফ্রেম অফ রেফারেন্স ইজ আ কোঅর্ডিনেট সিস্টেম, রাইট, দ্যাট হেল্পস আস ডেসক্রাইব মোশন। আচ্ছা, এখানে একটা ভুল আছে আমার, মানে আমার পার্সপেক্টিভ থেকে, সেটা হচ্ছে নট অনলি ডেসক্রাইব বাট অলসো মেজার, দ্যাট হেল্পস আস ডেসক্রাইব এন্ড মেজার। কারণ আপনি শুধুমাত্র যে ডেসক্রাইব করছেন তা না, যে এ থেকে বি তে গেছে, আপনি এ থেকে বি তে কতটুকু ফার্দার হয়ে গেছে, বা এটা আসলে আপনার অরিজিন থেকে কত দূরে, বিটা অরিজিন থেকে কত দূরে, এই প্রত্যেকটা জিনিসই তো আপনাকে বলে দেওয়া হচ্ছে, হচ্ছে না? সো দিস ইজ ওয়াই আমি বলবো ইট ইজ আ কোঅর্ডিনেট সিস্টেম দ্যাট হেল্পস আস ডেসক্রাইব এন্ড মেজার। আমি যদি এখন এটাকে আরেকটু সামনে আগাই, শুধুমাত্র কি মোশনই আমরা এটা দিয়ে ডিসক্রাইব করি? একটু চিন্তা করে দেখেন, যদি একটা অবজেক্ট মোশনে না থাকে, অ্যাট রেস্ট আছে, বাট অ্যাট রেস্টে থাকার সময় তার তো একটা পজিশন আছে, আছে না? সো আমার পজিশনটাও কি আমি ডেসক্রাইব করতেছি উইথ দ্য হেল্প অফ দ্যাট কোঅর্ডিনেট সিস্টেম, রাইট? এবং আমি যখন বলি যে একটা অবজেক্ট একটা টেবিলের উপর আছে, টেবিলের উপর সে ধরেন 2 সেন্টিমিটার স্পেস অকুপাই করে আছে, সো ওর লেন্থ হচ্ছে 2 সেন্টিমিটার, রাইট? আমি কি ওর পুরো ফিজিক্যাল প্রপার্টিটাকেও এক্সপ্রেস করে দিচ্ছি না? সো আমি কি তাহলে বলতে পারি যে মোশন, পজিশন এটসেট্রা, মানে শুধুমাত্র যে মোশন আর পজিশনই ডেসক্রাইব করছি তা না, উই আর এক্সপ্রেসিং অলসো আ লট অফ আদার থিংস, লাইক ওর ভেলোসিটি আছে নাকি নাই, মানে পজিশন যদি আপনি ডেসক্রাইব করেন তাহলে ডিসটেন্স অফ ডেসক্রাইব করতে পারেন, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, আদার কোয়ান্টিটিজ আপনি আসতে পারে, পারে না? তো এই জন্য আমি এইভাবে লিখে দিলাম যে ইট হেল্পস আস ডেসক্রাইব এন্ড মেজার মোশন, পজিশন এটসেট্রা অফ। বলা যায় কোন কনফিউশন আছে? এখন এখানে আপনারা চাইলে আরেকটা অ্যাডভার্ব ইউজ করতে পারেন, হেল্পস আস অ্যাকিউরেটলি। অনেক কাটাকাটি হচ্ছে না? সো সরি, মানে একটা জিনিস মানে আমি বলতেছি আর মাথায় আসতেছে আর লিখাচ্ছি আর কি, বুঝছেন? বাট দিস ইজ জাস্ট মেকিং ইয়োর ডেফিনিশন মোর অ্যান্ড মোর স্ট্রং অ্যান্ড ফোকাসড। It is a coordinate system that helps us accurately describe and measure motion, position, etc. of an object, right? আমি এখন এটা আমার ইচ্ছা, আপনারা না দিলেও না দিতে পারেন, সেটা হচ্ছে একটা অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করতে চাই, that it serves as a perspective from which observations are made. একটু চিন্তা করে দেখেন, লেটস সে আপনি বাসা থেকে বের হয়েছেন, বের হয়ে গেট দিয়ে নেমে একটা রিক্সা দেখছেন, ঠিক আছে? ওই মোমেন্টে আপনি যে রিক্সাটাকে দেখছেন, ওই রিক্সার জন্য আপনি একটা ইনিশিয়াল ভেলোসিটি ক্যালকুলেট করতে পারবেন। আপনার জন্য সেই ইনিশিয়াল ভেলোসিটিটা হবে যেই মোমেন্টে আপনি রিক্সাটাকে দেখছেন সেইটা, রাইট? ধরেন আপনি আপনার বাসার একদম গেটের সামনে রিক্সাটাকে দাঁড়ায় থাকতে দেখছেন, তাহলে রিক্সার ইনিশিয়াল ভেলোসিটি আপনার জন্য কত? 0। রিক্সার পজিশন কোথায়? আপনার বাসার গেটের সামনে, রাইট? এখন আমি যদি সেম কোয়েশ্চেনটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি যে ভাইয়া রিক্সার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল আর রিক্সাওয়ালার ইনিশিয়াল পজিশন কত ছিল, সেম কোয়েশ্চেন করতেছে কিন্তু, রাইট? সে কি একই অ্যান্সার দিবে? দিবে না। কেন? কারণ সে রিক্সাটাকে বাইর করছে রিক্সার গ্যারেজ থেকে, সো সে কোন পার্সপেক্টিভ থেকে বলবে তার উপর বেস করে answer দিবে। এখন ধরুন আপনি রিক্সায় উঠছেন, উঠে রিক্সায় করে মিটারের সামনে আসছেন, যখন মিটারের সামনে আসতেছেন আমি আন্তরিক মসজিদের সামনে আসতে দেখছি, তো এই সেম কোয়েশ্চেন যদি এখন আমাকে কেউ জিজ্ঞেস করে যে ওই সেম রিক্সার ইনিশিয়াল পজিশন কোথায় আর ইনিশিয়াল ভেলোসিটি কত, অ্যান্সার কি এক আসবে? বিকজ আমাদের তিনজনের রেফারেন্স ফ্রেম ডিফারেন্ট, অ্যাজ আ রেজাল্ট কোঅর্ডিনেট সিস্টেম ডিফারেন্ট, হুইচ মিনস আমাদের তিনজনের পার্সপেক্টিভ ডিফারেন্ট। সো দিস ইজ ওয়াই এই অ্যাডিশনাল লাইনটা দিয়ে দিলাম, ইট সার্ভস অ্যাজ আ পার্সপেক্টিভ ফ্রম হুইচ অবজারভেশনস আর মেড।
বুঝাইতে পারছি? দ্যাট মিনস ফ্রেম অফ রেফারেন্স যদি চেঞ্জ হয়ে যায়, মেজারমেন্টস উইল অলসো বি চেঞ্জড। ফ্রেম অফ রেফারেন্স যতক্ষণ পর্যন্ত ঠিকঠাক আছে, মেজারমেন্ট ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক আছে, ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক আছে। বুঝাইতে পারছি? দিস ইজ ওয়াই যখন আমরা ফিজিক্সের ম্যাথ পড়বো, ম্যাথের কোয়েশ্চেন গুলো পড়বো, আমাকে বুঝতে হবে যে কোয়েশ্চেনে কার পার্সপেক্টিভ থেকে ডেসক্রিপশনটা দেওয়া হয়েছে। ওই যে কখনো কখনো দেখবেন একটা বাঘ আর একটা হরিণ দৌড়াদৌড়ি করছে, এরকম টাইপের অঙ্ক আছে, আপনি বোঝায় করছেন। একটা বাসের পিছনে একটা মোটরসাইকেল বা একটা লোক দৌড়ে গেছে, বাসে উঠবে উঠবে না। তো এরকম কোয়েশ্চেনে মোস্ট অফ দ্য কেসে অঙ্কের অ্যান্সার ভুল এই জন্য হয় কারণ পার্সপেক্টিভ ভুলাই ফেলি, যে কার পার্সপেক্টিভ থেকে হিসাব করবো বুঝি না, তাই না? এই জন্যই কিন্তু দেখবেন যদি আপনি হরিণের পার্সপেক্টিভ থেকে বলেন অ্যান্সার হবে একরকম, বাঘের পার্সপেক্টিভ থেকে বলেন অ্যান্সার হবে টোটালি ডিফারেন্ট, বিকজ হরিণের বাঘের গ্যাপ আছে একটা, ডিসটেন্স আছে একটা, রাইট? সো ফ্রেম জিনিসটা, আপনার ফ্রেম অফ রেফারেন্স চেঞ্জ হলেই ম্যাথ চেঞ্জ হয়ে, দিস ইজ ভাই ফ্রেম অফ রেফারেন্সটা কি বোঝা ইম্পর্টেন্ট। এবং ফ্রেম অফ রেফারেন্স বলতে সবাই মনে করে কি যে রুমটা মানে একটা স্ট্রাকচার মনে করে, যে রাস্তার উপর রিক্সা চলতেছে তাহলে রাস্তাটা ফ্রেম অফ রেফারেন্স। নেভার। রাস্তা ইটসেলফ কিছু না, ওই রাস্তার বিভিন্ন পয়েন্টে আমরা যে ওই যে কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে এক একটা ভ্যালু অ্যাসাইন করছি, দ্যাট ইজ হোয়াট দ্য ফ্রেম অফ রেফারেন্স ইজ অ্যাকচুয়ালি। বুঝছেন? আপনি চাইলে যে রাস্তাটার কথা বলতেছেন সেই রাস্তার মধ্যে ওই যে একটা নাম্বার লাইন চিন্তা করতে পারেন, যেহেতু রাস্তা ওয়ান ডিমেনশনাল, তাই না? আপনি চাইলে এরকম একটা স্ট্রেট নাম্বার লাইন চিন্তা করতে পারেন, যেই নাম্বার লাইনের যে কোনো একটা পয়েন্টকে আপনি জিরো বলছেন, ডানে গেলে ওয়ান, বামে গেলে -1, then it becomes a frame of reference. Otherwise, rasta is just a rasta, or room is just a room. বুঝতে পারছি? Without coordinate system, there can be no frame of reference. তাহলে coordinate system is the basic thing or core element of a frame of reference. কোনটা না থাকলে frame of reference হবে না? Coordinate system না থাকলে frame of reference হবে না। Might be an MCQ question. বুঝতে পারছি? মানে কোনটা না থাকলে frame of reference হবে না? কোঅর্ডিনেট সিস্টেম না থাকলে ফ্রেম অফ রেফারেন্স হবে না। মাইট বি অ্যান এমসিকিউ কোয়েশ্চেন। বুঝাইতে পারছি এই পর্যন্ত? কোন কনফিউশন আছে? ভেরি গুড, ভেরি গুড। সো যখন আপনি একটা ফ্রেম অফ রেফারেন্স ঠিক করে ফেলছেন, চিন্তা করে দেখেন, আমি আপনাদেরকে বলছিলাম না 9 স্টেপস অফ সায়েন্টিফিক মেথড। প্রথমটাই কি ছিল? একটা ইনসিডেন্ট হয়, তারপর কি করি? সেটাকে অবজার্ভ করি। সো কোন পার্সপেক্টিভ থেকে, কোন ফ্রেম অফ রেফারেন্স থেকে আপনি অবজার্ভ করতেছেন সেটাই কিন্তু এখানে নোটেড হয়ে যাচ্ছে না? ওকে। এখন আপনি একটা ফ্রেম অফ রেফারেন্স মনে করেন এই রুমের মধ্যে আপনি অবজারভেশন করছেন, কি করছেন? রুমে দেখছেন, এসে দেখছেন যে সবগুলা বেঞ্চ ফাঁকা, আপনি কোন একটা বেঞ্চে বসবেন। আপনি যখনই বলতেছেন আপনি 3 নাম্বার বেঞ্চে বসবেন, আপনি একটা জায়গাকে একটা পয়েন্ট থেকে কাউন্ট শুরু করছেন না? সেই পয়েন্ট হয় এই দরজা অথবা এই বোর্ড বা সামথিং এলস, রাইট? তো যখনই আপনি ফ্রেম অফ রেফারেন্স ঠিক করে ফেলছেন, তারপরে আপনাদের যে জিনিসটা ঠিক করতে হবে সেটা হচ্ছে অরিজিন। অরিজিনকে অনেক সময় আমরা পয়েন্ট অফ রেফারেন্সও বলি। এখন আপনারা আমাকে বলেন অরিজিন আমরা কাকে বলি? হুম, এক্স্যাক্টলি, যেখানে কোঅর্ডিনেট সিস্টেম আমি 0 0 বলি, রাইট? সো আমরা কি এটা আরেকভাবে বলতে পারি যে অরিজিন অর পয়েন্ট অফ রেফারেন্স এইটা একটা ফিক্সড পয়েন্ট, যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে এটা অলওয়েজ একটা ফিক্সড পয়েন্ট, যেই ফিক্সড পয়েন্ট থেকে আপনি পজিশন, ডিস্টেন্স এটসেট্রা মেজারমেন্ট শুরু করেন। হেন্স এটার জন্য কোঅর্ডিনেট হয় কত? 0 0 0, রাইট? বাট ওয়াই ইজ ইট 0? আপনি যখন ডিফাইন করতেছেন যে অরিজিন হচ্ছে কোনটা, প্রশ্ন আছে না, ওয়াই ইজ ইট 0? রিজন ইট ইজ 0 যে আমি কত ডিস্টেন্সে আমার গাড়ি পাঠাবো, ট্রেন পাঠাবো, এন্ড বুঝছেন? তো 0 পয়েন্টের কাজটাই হচ্ছে, ধরেন যখন বলি যে ঢাকা থেকে চিটাগং এর দূরত্ব 300 কিলোমিটার, দ্যাট মিনস ঢাকার 0 পয়েন্ট থেকে চিটাগং এর 0 পয়েন্টের দূরত্ব 300 কিলোমিটার। বাট শাহজাহানপুর থেকে ধরেন চিটাগং এর খুলশির দূরত্ব 300 কিলোমিটার নাও হইতে পারে, বেশিও হইতে পারে,
কমও হইতে পারে, বুঝতে পারছেন? সো 0 পয়েন্ট হচ্ছে ওই পয়েন্ট যেটা একটা ফিক্সড পয়েন্ট যেখান থেকে আমাদের মেজারমেন্টস উইল বি স্টার্টেড, বুঝতে পারছি? সো আমি তাহলে এভাবে বলবো ইট ইজ, আমি বারবার it is করে লিখতেছি, আপনারা এভাবে লিখেন যে দ্য অরিজিন অর ফিক্স, অরিজিন অর পয়েন্ট অফ রেফারেন্স বা দ্য ফ্রেম অফ রেফারেন্স ইজ ব্লা ব্লা ব্লা, আপনারা পরীক্ষায় আসতে ভাবে লিখেন ইট ইজ ফিক্সড পয়েন্ট in a coordinate system. আচ্ছা আরেকটা জিনিস দেখেন, all frame of references are coordinate, but not all coordinate frame of reference মানেই coordinate, but not all systems are coordinate. আপনি যখন রাতের বেলা আসমানে তারা দেখতেছেন, চাঁদ দেখতেছেন, অ্যাপারেন্টলি কেউ মোশনে আছে? সব কি ফিক্স না মোটামুটি এক রাতের জন্য? তো ওইখানে আপনি যখন বলতেছেন 30 ডিগ্রি নর্থে গেলে আপনি লেটস সে ভিনাস পাবেন, 90 ডিগ্রি সাউথে গেলে আপনি লেটস সে স্যাটার্ন পাবেন, আপনি এই কোঅর্ডিনেট সিস্টেম আপনি পজিশন ডেসক্রাইব করতেছেন, বাট এখানে মোশন ডেসক্রিপশনের জায়গা আসতেছে। সো আপনি এইটাকে কি ফ্রেম অফ রেফারেন্স বলতে পারেন ওভাবে? মানে আর্গুমেন্ট করলে বলা যায়, বাট মোশনের পার্সপেক্টিভ থেকে কি আমি ফ্রেম অফ রেফারেন্স বলতে পারি? বুঝাতে পারছি? আপনি ফর আর্গুমেন্ট সেক বলতে পারেন যে হ্যাঁ স্যার এটা তো একটা রেফারেন্স ফ্রেম, বিকজ আসমানের কোন পয়েন্টে কে আছে এটাকে আমরা একটা ফ্রেম ধরে রেফারেন্সে এক্সপ্রেস করছি। বাট আমরা ফ্রেম অফ রেফারেন্স বলতে মোশনে কোনটাকে বুঝতেছি, যেখানে আপনার অবজেক্টস উইল বি ইন মোশন, মানুষ মানে দেয়ার উইল বি চেঞ্জেস ইন পজিশনস এন্ড সো অন, রাইট? সো সব সময় সবগুলো ফ্রেম অফ রেফারেন্সকে আপনি কোঅর্ডিনেট নেসেসিটি ওয়াইজ এটা ফ্রেম অফ রেফারেন্স নাও হইতে পারে, আবার হইতেও পারে, বুঝতে পারছেন? সো এই জন্য আমরা অরিজিনাল ডেফিনেশনে বলছি অরিজিন আমার কোঅর্ডিনেট সিস্টেম, বলছি ইট ইজ আ ফিক্সড পয়েন্ট ইন আ কোঅর্ডিনেট সিস্টেম অন আ ফ্রেম অফ রেফারেন্স from which position, distances, etc. are measured. ঠিক আছে? এখন এইটার সাথে আমি আরেকটা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে it serves as the baseline for it serves as the baseline for slide যাব, determining locations of objects in a given frame of reference. আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে যে কোনো ডেফিনেশনের একটা কোয়ান্টিটেটিভ পার্সপেক্টিভ থাকবে, একটা কোয়ালিটেটিভ পার্সপেক্টিভ থাকবে, অ্যান্ড একটা এক্সাম্পল থাকবে। সো এক্সাম্পল আপনি দিতে পারেন যে when we draw graph x and y axis intersects at point O where coordinate is 0 0, that serves as the origin for that graph. সো এটা একটা এক্সাম্পল হতে পারে। আবার ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে আপনি বলতে পারেন যে x and y axis ড্র করার পর পুরো গ্রাফ পেপারে we have a xy plane, right? The whole xy plane is our frame of reference or coordinate system. ঠিক আছে? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এখন একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যখন এই অরিজিনটা চুজ করি, আপনি কিন্তু ইচ্ছা মতো চুজ করতে পারেন।
আমরা যদিও বলছি ফিক্সড, বাট ওটা তো চুজ করার পরে ফিক্সড হয়। আপনি যখন গ্রাফ আঁকেন, কখনো কখনো মিড পয়েন্টে অরিজিন নেই, কখনো একদম নিচে অরিজিন নেই, উপরে অরিজিন নেই, ডিপেন্ডিং on আমার কোন কোয়াড্রেন্টটা দরকার। আমার যদি গ্রাফে শুধু ফোর্থ কোয়াড্রেন্ট দরকার হয়, তাহলে আমার অরিজিন থাকবে উপরে। যেই গ্রাফে আমার চারটা কোয়াড্রেন্ট দরকার বা চারটা কোয়াড্রেন্ট দরকার, সেইখানে আমি মাঝখানে অরিজিন দিব, তাই না? সো ডিপেন্ডিং অন আমার কোন কোয়াড্রেন্টে করতে হবে, আমি আমার অরিজিন চুজ করতে পারি। ওয়ান্স আই হ্যাভ চোজেন দ্য অরিজিন, আমার ওইটা রিমেইনস ফিক্সড। তাহলে আমরা কি এরকম একটা ইনফরমেশন বলতে পারি যে অরিজিনস আর arbitrary but must remain consistent within a given frame of reference। এই যেখানে আরবিটারি কথাটা ইউজ করেছি, আরবিটারি মানে হচ্ছে wherever you want you can choose it। আরবিটারি মানে আপনি যেখানে ইচ্ছা সেখানে ধরতে পারেন, ডানে বামে উপরে নিচে, মানে whatever you want you can choose it, wherever you want it you can choose it, that's what arbitrary means। বুঝছেন? বাট ওয়ান্স ইউ হ্যাভ চুজ, ওই যে সালমান খানের একটা মুভি আছে না, মুভিটার নাম ভুলে গেছি, বাট ডায়লগ ছিল এক বার जो मैंने कमिटमेंट कर ली तो फिर मैं खुद के भी नहीं सकता। দেখছেন এই কি মুভিটা? আমি ভুলে গেছি মুভিটার নাম কি, অনেক আগের মুভি, আপনাদের জন্মের পরপরই হবে মুভিটা। বাট যাই হোক, তো ওইখানে ওইটা হচ্ছে আরবিটারি, যে আমি কি কমিটমেন্ট করবো ওইটা আমার ইচ্ছার মতো, বাট যখন একবার কমিটমেন্ট করে ফেলছি ওইটাই থাকবে। সো দ্যাটস হোয়াট আরবিটারি মিনস। Origins are arbitrary but must remain consistent or constant within a given frame of reference. ওকে, এগুলো আমি এমসিকিউর জন্য আপনাকে ফার্দার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য লিখে দিচ্ছি। এগুলো ধরেন বই থেকে পড়লে ওরকম ক্লোজলি পাবেন না, বাট আমি দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, এখন আপনারা একটা অবজারভেশনে আছেন, যে অবজারভেশন করার জন্য আপনি আগে একটা পার্সপেক্টিভ বা ফ্রেম অফ রেফারেন্স ঠিক করছেন, এরপর সেখানে একটা অরিজিন চুজ করছেন। এরপর আপনি কি করবেন? আপনার যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা কোন পজিশনে আছে, কোন লোকেশনে আছে। জি স্যার, কোনটা? অরিজিনস এটা? অরিজিনস আর আরবিটারি মানে হচ্ছে আপনি যখন একটা ফ্রেম অফ রেফারেন্স নিয়ে কাজ করতেছেন, হ্যাঁ ধরেন এটা একটা ফ্রেম অফ রেফারেন্স, এই ফ্রেম অফ রেফারেন্সের যে কোনো জায়গায় আপনি চাইলে এখানে অরিজিন বলতে পারেন, আপনি চাইলে এখানে অরিজিন বলতে পারেন। কনসিস্টেন্ট মানে চেঞ্জ হইতে পারবে না। যখন আমি বলছি আরবিটারি, দ্যাট মিনস আপনি যে কোনো জায়গায় চুজ করতে পারবেন, উপরে নিচে ডানে বামে যে কোনো জায়গায় আপনি চুজ করতে পারবেন, বাট ওয়ান্স আপনি চুজ করে ফেলছেন যে আপনার এটা একটা প্রবলেম বা এটা একটা ফ্রেম অফ রেফারেন্স, এই ফ্রেম অফ রেফারেন্সের জন্য আপনার এই জায়গাতেই আপনার চুজ করে ফেলছেন, অরিজিন এখানেই হবে, এরপর আপনি আর চাইলেও এটাকে ডানে বা বামে নিতে পারবেন না, ওর এখানেই থাকতে হবে। বুঝতে পারছেন? ও ডানেও যাবে না, ও বামেও, মানে ও সরবে না ওই জায়গা থেকে। দ্যাটস হোয়াট কনসিস্টেন্ট মিন। কনসিস্টেন্ট মানে হচ্ছে যা ইউনিভার্সাল, দ্যাট ডাজ নট চেঞ্জ, ওটার মানে হচ্ছে কনসিস্টেন্ট। ঠিক আছে? ওকে। আরবিটারি মানে হচ্ছে গিয়ে আপনি ইচ্ছা মতো চুজ করে বসাইতে পারেন, বাট ওয়ান্স আপনি বসাই ফেলছেন, এই জন্য বলছে বাট মাস্ট রিমেইন কনসিস্টেন্ট উইদিন আ গিভেন ফ্রেম অফ রেফারেন্স। কারণ আপনি যখন ফ্রেম অফ রেফারেন্স চুজ করছেন মানে আপনি অবশ্যই অরিজিনও চুজ করছেন। অরিজিন চুজ না করা ছাড়া তো আপনি আর ক্যালকুলেশন শুরু করতেছেন না, করতেছেন না। সো আপনি যখন অরিজিন তার মানে চুজ করে ফেলছেন, আপনি এটাকে আর চেঞ্জ করতে পারবেন না। ক্লিয়ার এতটুকু? অর্থি বুঝতে পারছেন? সিলমন বুঝতে পারছেন? প্রিয়ন্তি? ভেরি গুড। ওকে, এখন আমরা যেটা বলছিলাম যে আপনারা ফ্রেম অফ রেফারেন্স ফিক্স করছেন, অরিজিন ফিক্স করছেন, এবার আপনি একটা অবজেক্টকে দেখছেন ওই ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে, আপনি কি করবেন? প্রথমে ওটার পজিশন লোকেট করবেন, যে ওর পজিশনটা কোথায় আছে, বিকজ ওর একটা ইনিশিয়াল পজিশন থাকবে, ওর একটা, তারপর যদি দেখেন ওভার টাইম ইনিশিয়াল পজিশন একই আছে, আপনি বলবেন অবজেক্ট ইজ অ্যাট রেস্ট। আর যদি ওভার টাইম চেঞ্জ হয় তখন বলবেন দ্য অবজেক্ট ইজ ইন মোশন। সো একটা অবজেক্ট রেস্টে আছে না মোশনে আছে, এইটা ডেসক্রাইব করার জন্য দ্য ফার্স্ট থিং ইউ নিড টু ডিফাইন ইজ দ্য পজিশন অফ দি অবজেক্ট। ঠিক আছে? সো পজিশন বলতে আমরা কি বুঝি?
শুরুতে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম যে আমার কাছে একটা রাস্তা আছে, ওমা ওটা কি মুছে ফেলছি? আচ্ছা, ঠিক আছে, আবার আপনি। আমার কাছে একটা হলুদ রাস্তা আছে। এই হলুদ রাস্তার মধ্যে কোনো একটা গ্রিন পয়েন্ট হচ্ছে এ, আর কোনো একটা পার্পল পয়েন্ট হচ্ছে বি। আমরা বলতে চাই যে আমরা গ্রিন পয়েন্টে একটা অবজেক্টকে লোকেট করছি প্রথমে, ওই জন্য ওই পজিশনটাকে এ বলছি। আর বি পয়েন্টে গিয়া আমরা কিছুক্ষণ পরে অবজেক্টটাকে লোকেট। তো পজিশন বলতে আমরা কি এভাবে বলতে পারি না, লোকেশন অফ অ্যান অবজেক্ট ইনসাইড আ frame of reference with respect to the origin। এই কথাটা কেন বললাম? কারণ আপনি যে বলতেছেন যে এই পজিশনটা হচ্ছে এ পজিশন, এই এ পজিশনটা নিশ্চয়ই কোনো না কোনো একটা জিরো জিরো থেকে ক্যালকুলেট শুরু করছেন। আপনি তো জিরো জিরো থেকে না, মানে অবশ্যই আপনি 2 মিটার 3 মিটার 5 মিটার দূরে গিয়ে একটা এ পয়েন্ট নেবেন, নেবেন না, মানে ইচ্ছা মতন এ পয়েন্ট নিলে তো ওটা মিনিংলেস হয়ে গেল। ইউ নিড টু হ্যাভ আ ট্র্যাক যে ওই এ পয়েন্টটা কোথায় আছে, রাইট? দিস ইজ ওয়াই location of an object inside a frame of reference with respect to the origin, right? অথবা আরো সিম্পল ওয়ার্ডস এটা বলা যায়, দ্য ডিস্টেন্স। এটা আগেই বলতে চাই নাই, কারণ ডিস্টেন্সকেও তো আমরা পজিশনের রেসপেক্টেই আসলে ডিফাইন করি, কিছুক্ষণ পর তাই করবো না। ডিস্টেন্স হচ্ছে একটা অবজেক্টের ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে যতটুকু গ্যাপ আছে সেটাকেই ডিস্টেন্স বলে। বাট স্টিল আমি যদি ওই পার্সপেক্টিভ থেকে ডিফাইন করতে চাই, যে মনে করেন আমি এই টেবিলের এই পয়েন্টটাকে বললাম 0, তাহলে আমি একটা টেবিল দেখলাম যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 12 সেন্টিমিটার দূরে আমি একটা এরকম পেন রাখলাম। নাও ইফ আই আস্ক যে এই আমার অ্যাপল পেন্সিল দুই ভাবে বলছে, একটা হচ্ছে লোকেশন অফ অ্যান অবজেক্ট ইনসাইড আ ফ্রেম অফ রেফারেন্স উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন, অথবা দ্য ডিস্টেন্স অফ অ্যান অবজেক্ট ইন গিভেন ফ্রেম অফ রেফারেন্স ফ্রম অরিজিন। বলতে পারি? ভেরি গুড। এখন আপনি এই পজিশনকে কিভাবে এক্সপ্রেস করেন? উইথ নাম্বারস অ্যান্ড এ ইউনিট। 10 মিটার, যখন আমি বলছি এটা 12 সেন্টিমিটার ডিস্টেন্সে আছে, তো 12 সেন্টিমিটার। এখন একটা জিনিস বুঝেন, এই যে 12 সেন্টিমিটার বলছি, দ্যাট মিনস আমি অবশ্যই একটা ওয়ান ডিমেনশনাল মোশন বা ওয়ান ডিমেনশনাল কেস চিন্তা করছি। যদি একটা টু ডিমেনশনাল কেস চিন্তা করতাম তাহলে কি আমার একটা কোঅর্ডিনেট দিয়ে হতো? অ্যাটলিস্ট দুটো কোঅর্ডিনেট লাগতো না? জিওমেট্রিতে আপনারা যখন পয়েন্টস বসান, x1 y1 x2 y2, দুইটা কোঅর্ডিনেট লাগে না? একটা অর্ডিনেট একটা অ্যাক্সিস লাগে না? সো দ্যাট মিনস ওটা টু টু ইন আ টু কোঅর্ডিনেট সিস্টেম বা টু ডিমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স আপনার কয়টা কোঅর্ডিনেট লাগে পজিশনের জন্য? থ্রি ডিমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স কয়টা লাগবে? তিনটা। আর ওয়ান ডিমেনশনাল ফ্রেম অফ রেফারেন্সের জন্য লাগবে পজিশন। তাহলে আমি এটা বলতে পারি যে positions are usually represented by coordinates। এই কথাটা আমি অ্যাড করতে পারি, position usually represented by coordinates। যেমন যখন আপনি গুগল ম্যাপে আপনার জিপিএস লোকেশন ট্র্যাক করেন, দেখবেন ওটা একটা কোঅর্ডিনেট সিস্টেম দেয়, একটা ল্যাটিটিউড দেয়, একটা অ্যালটিটিউড দেয়, তাই না? তো ওইটাই। এখন
পজিশন কিরকম কোয়ান্টিটি কেউ বলতে পারেন? ইজ ইট আ স্কেলার অর ইজ ইট আ ভেক্টর? ইটস আ ভেক্টর। কেন আমি বলি, আমি যদি বলি আমি 10 মিটার ইস্টে যাচ্ছি বা আমি 10 মিটার ইস্টে আছি, তাহলে আমার পজিশন একরকম। আরেকজন যদি বলে যে না সে 10 মিটার ওয়েস্টে আছে, তাহলে কি পজিশন ডিফারেন্ট? শুধুমাত্র ম্যাগনিটিউড না, আমার ডিরেকশনের উপর বেস করেও কিন্তু আমার এই কোয়ান্টিটিটা চেঞ্জ হয়। পজিশন ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। এটা থেকে পরে আসতেছি, আজানটা একটু শেষ। এক্স্যাক্টলি, ডিরেকশন এখানে একটা ফ্যাক্টর। ডানে আছে না বামে আছে, উপরে আছে না নিচে আছে। এখন যেহেতু ভেক্টর আর স্কেলারের কথা চলে আসছে, তো আমরা ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল এন্ড ডিরাইভড, তখন আমরা কিসের উপর বেস করে ভাগ করেছিলাম? So based on directionality, quantities are two types. Number one হচ্ছে vector quantity, and number two is obviously scalar quantity, right? স্কেলারে পরে যে আগে ভেক্টর কোয়ান্টিটিকে ডিফাইন করি। বইয়ে বা আপনারা সাধারণত এভাবে ভেক্টরকে ডিফাইন করে আসেন যে a quantity that has magnitude and direction both are called vector quantity, right? has উচ্চারণ করবো না, বা আমরা has বলবো, আমরা বলবো the quantity which needs, বিকজ আমি একটা স্কেলার কোয়ান্টিটির সাথেও একটা ডিরেকশন অ্যাসোসিয়েট করে দিতে পারি। যেমন আমি বলতে পারি যে ধরেন উপর থেকে নিচে নামতেছিলেন, এই সময় আপনি একটা ওয়েট মেশিনে আপনার ওয়েট মেপে দেখছেন 60 কিলোগ্রাম। আমি ডিরেকশন অ্যাসোসিয়েট করে দিলাম না ম্যাথের সাথে? বাট ডাজন্ট মিন এনিথিং, ইট ডাজ ইট। মানে আমার কিন্তু এটা থেকে ধরেন কোনো মিনিং যে চেঞ্জ হচ্ছে এরকম কিন্তু না, রাইট? আমি যখন বলতেছি যে আপনি একটা ফুটবলকে সোজা উপরের দিকে থ্রো করছেন উইথ আ স্পিড অফ 90 মিটার পার সেকেন্ড, এখানে যখন আমি স্পিড বলতেছি, স্পিডের সাথে ডিরেকশনটা উপরে গেছে না ডানে গেছে ডাজন্ট মেক এনি ডিফারেন্স, ডাজ ইট? বাট স্টিল আমি এটার সাথে একটা মানে অ্যাসাইন করে দিছি, ডিরেকশন অ্যাসাইন করে দিছি, রাইট? যখন আমি ডিরেকশনের সাথে স্পিডকে নিয়ে বলবো তখন এটা ভেলোসিটি হিসেবে কাউন্টেড হবে। বাট আনলেস এন্ড আনটিল ইউ আর টকিং অ্যাবাউট ভেলোসিটি, শুধুমাত্র স্পিড বললে ওর সাথে ডিরেকশন অ্যাসোসিয়েট করেন আর না করেন মিনিংলেস, রাইট? সো দিস ইজ ওয়াই আমরা বলবো ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে সেই কোয়ান্টিটি যাদেরকে এক্সপ্রেস করার জন্য ইট নিডস আ ম্যাগনিটিউড অ্যান্ড আ ডিরেকশন। It needs, does not have, it needs. The quantity
that needs magnitude and direction to be expressed completely, and those who follow laws of vector addition are called vector quantities. The quantities that need magnitude and direction to be expressed completely, and those who follow laws of vector addition are called vector quantities. ঠিক আছে? আচ্ছা, এখন ফার্স্ট পার্টটুকু তো বুঝতেই পারছেন, ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন আছে বা লাগবে। আমি প্রিটি শিওর অনেক একটু কনফিউশন আছে বা এটা নিয়ে একটু রিজার্ভেশন হচ্ছে, দোজ হু ফলো লজ অফ ভেক্টর অ্যাডিশন, এই কথাটা মানে কি বা এই কথাটা কেন অ্যাড করলাম? ফার্স্ট অফ অল, লজ অফ ভেক্টর অ্যাডিশন মানে হচ্ছে কিছু স্পেসিফিক ল, যেই ল দিয়ে আপনি ভেক্টর গুলোকে অ্যাড করবেন, যেই ল এর বাইরে আপনি ভেক্টরকে অ্যাড করতে পারবেন না। এবং যে সকল কোয়ান্টিটি এই ল ফলো করে তারাই হবে ভেক্টর কোয়ান্টিটিস। ইট ইজ লাইক আ লিটমাস টেস্ট। লিটমাস টেস্ট তো জানেন, রাইট? অ্যাসিড আর বেসের মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য উই ইউজ লিটমাস পেপার, ওটাকে লিটমাস টেস্ট বলে। সো লজ অফ ভেক্টর অ্যাডিশন উইল বি ইওর লিটমাস টেস্ট, যেটা দেখে আপনি আসলে বুঝতে পারবেন আপনাকে যে কোয়ান্টিটির কথা বলা হচ্ছে এটা কি ভেক্টর কোয়ান্টিটি নাকি স্কেলার কোয়ান্টিটি। একটা এক্সাম্পল দিই, আপনারা তো পড়ে আসছেন যে যার ম্যাগনিটিউড আছে, ডিরেকশন আছে, তাকে আমরা স্কেলার কোয়ান্টিটি ভেক্টর কোয়ান্টিটি বলি, রাইট? আচ্ছা, প্রেসার কি জিনিস জানেন? ফোর্স ওভার এরিয়া। ফোর্স ওভার এরিয়াকে প্রেসার বলে। প্রেসার কি ভেক্টর না স্কেলার? স্কেলার। বাট প্রেসারের কি আছে? মনে হয় না প্রেসারের ডিরেকশন আছে, বিকজ প্রেসার ইকুয়ালস টু হোয়াট? ফোর্স ওভার এরিয়া। সো ফোর্স কোন দিকে দিচ্ছি? উপর থেকে দিচ্ছি বা নিচ থেকে দিচ্ছি? সো এটার উপর বেস করে যে ফোর্সের যেহেতু ডিরেকশন আছে, ফোর্স যেহেতু ভেক্টর, প্রেসার কিন্তু ভেক্টর বলাটাই স্বাভাবিক, বাট প্রেসার ইজ আ স্কেলার কোয়ান্টিটি। আবার ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট কি কোয়ান্টিটি? আই, যেটা ওহমস লতে আই পড়েছেন, আই ইজ ইকুয়ালস টু কিউ ওভার টি। আচ্ছা, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যে সাতটা, এটা তো পড়েছেন। সাতটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে একটা তো আছে ইলেকট্রিক কারেন্ট, তাই না? ইলেকট্রিক কারেন্ট কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। কারণ আমরা বলেছিলাম যে যত রকম ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে সবাই স্কেলার, ওখানে কোনো ভেক্টর নাই। বাট আপনি চিন্তা করে দেখেন, এটা যখন আপনারা স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়বেন বা কারেন্ট ইলেকট্রিসিটি পড়বেন, ওখানে দেখবেন যে ইলেকট্রিসিটি সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো করে। কখনো উল্টাটা হয় না, নেগেটিভ থেকে পজিটিভ দিকে জীবনে ইলেকট্রিসিটি ফ্লো করে না, ইলেকট্রন ফ্লো করে। পজিটিভের দিকে ফ্লো করে। বাট ইলেকট্রিসিটি ফ্লো ইজ অলওয়েজ ফ্রম পজিটিভ টু নেগেটিভ, অথবা ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। এটা জীবনে চেঞ্জ হবে না, তখন ডিরেকশন আসছে না ফ্লোয়ের। বাট ইলেকট্রিক কারেন্ট একটা, despite it seems like, আমি বলছি না যেটা ডিরেকশন আছে, it seems like যেটা ডিরেকশন আছে। and the litmus test is electricity vector addition law follow করে না, ইলেকট্রিসিটি সিম্পলি অ্যালজেব্রিক অ্যাডিশন ল ফলো করে। মিনিং, মনে করুন আপনার বাসায় এরকম একটা কারেন্টের লাইন আছে যেখান থেকে I1 কারেন্ট আসতেছে, আর এরকম একটা কারেন্টের লাইন আছে যেখান থেকে I2 কারেন্টের লাইন আসতেছে। কোনো কারণে বাসায় ইলেকট্রিশিয়ান এসে দুইটা তার জোড়া লাগায় একটা তার বানায় ফেলছে, তাহলে এখান দিয়ে যেই পরিমাণ কারেন্ট যাবে সেটা I1 ইকুয়ালস টু I1 প্লাস I2 অ্যালজেব্রিক সামেশন হবে, মানে I1 যা I2 যা দুইটার অ্যালজেব্রিক সামেশন যা, তাই আমার এই কারেন্ট দিয়ে এই ওয়্যার দিয়ে বের হবে। সো দ্যাট মিন্স এরা ভেক্টর অ্যাডিশন ল ফলো করে না। এন্ড দ্য রিজন প্রেসার ইজ অলসো আ স্কেলার কোয়ান্টিটি ইজ বিকজ অফ প্যাসকেলস ল। আপনারা কি প্যাসকেলস ল পড়েছেন? এখনো পড়েন নাই? চ্যাপ্টার 5 এ মনে হয় প্যাসকেলস ল পড়বো, আমাদের সময় এটাই ছিল।
করেন তাহলে সেই প্রেসার সব জায়গায় দ্যাট মিন্স আপনি যদি ইয়া বেলুন আছে কি বলে ওয়াটার বেলুন আছে, আপনি এই পাশ থেকে প্রেসার P1 দিচ্ছেন, এই পাশ থেকে প্রেসার P2 দিচ্ছেন, এই পাশ থেকে প্রেসার P3, মনে করেন কথার কথা। তো তাহলে টোটাল প্রেসার ইনসাইড দ্য হোল থিং উইল বি P1 P2 প্লাস জাস্ট একটা algebraic summation হবে। This is why pressure is also a scalar quantity despite it seems to have a direction, বুঝছেন? বিকজ ওই যে লিটমাস টেস্ট ওরা ভেক্টর অ্যাডিশন ল ফলো করে না। সব থেকে বড় জিনিসটা হচ্ছে এইটা আপনারা আমি শিওর পড়েছেন, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল, পড়ছেন না? ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল কোন দিকে পজিটিভ? অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, রাইট? পড়ছেন না? আর ম্যাথে আর যদি ক্লকওয়াইজ যায় ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলে তাহলে ওটাকে আমরা কি বলি? নেগেটিভ অ্যাঙ্গেল বলি না? বলি? তো ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল কি একটা এরকম কারণ ক্লকওয়াইজ গেলে নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে পজিটিভ, দ্যাট মিন্স ডিরেকশন তো দেখতেই পাচ্ছি আছে, রাইট? কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, মনে করেন আপনি বললেন যে এই হচ্ছে কি একটা লাইন, এইখান থেকে আপনি ফার্স্টে 20 ডিগ্রিজ অ্যান্টি ক্লকওয়াইজ গেছেন এবং তারপর আপনি মনে করেন আরো 20 ডিগ্রিজ অ্যান্টি ক্লকওয়াইজ গেছেন, তাহলে টোটাল আপনার অ্যাঙ্গেল কত হয়েছে? 40 ডিগ্রি, রাইট? এটা আপনি কিভাবে বের করছেন? অ্যালজেব্রিক সামেশন করছেন না? 20 + 20 = 40, সো this is also a scalar quantity. বাট টেকনিক্যালি আমরা যেভাবে বইয়ে ডেফিনেশন পড়ে আসছি, যার ম্যাগনিটিউড আছে ডিরেকশন আছে তারাই কি ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল কি হওয়া উচিত? ভেক্টর কোয়ান্টিটি হওয়া উচিত না? বাট ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল কি একটা, there is a catch, এই লিটমাস টেস্টের জন্য এই কথাটা, those who follow vector addition are called vector quantities, ঠিক আছে? বুঝতে পারছি? সো এখন তাহলে এই লিটমাস টেস্টটা কিভাবে করে বা ভেক্টর অ্যাডিশন ল কি জিনিস সেটা একটু দেখাবো, যাতে করে আপনারা এই ডেফিনেশনটা ক্লিয়ারলি বুঝতে পারেন। অর্থি বুঝতে পারতেছেন ভাইয়া? ফারিয়া? ওকে। প্রিয়ন্তি? আনুষ্কা? শিওর? ওকে, নাইস। সিমুন? তেজিব? তাহলে বাদ দিছি। তাকি? বুঝতে পারতেছিস? নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, সো এখন আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে laws of ভেক্টর অ্যাডিশন। এটা যদিও ফিজিক্সে নাই, বাট হায়ার ম্যাথে আছে। হায়ার ম্যাথে আপনাদের ভেক্টর আছে না চ্যাপ্টার একটা, দেখছেন? হায়ার ম্যাথ বই আজকে খুলে দেখেন বাসায় গিয়ে, চ্যাপ্টার 12 বা 13 আছে ভেক্টরস। সো ওইখানে দেখবেন এই লস গুলো আছে। ইটস অল কানেক্টেড, মানে যত বড় হবেন তত দেখবেন যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কোনো ডিফারেন্স নাই, সবই সায়েন্স। ওই যে একটা ডায়লগ আছে না, এটাই সায়েন্স, ওটাই, এটাই সায়েন্স। আচ্ছা, আচ্ছা, সো লস অফ ভেক্টর অ্যাডিশন কি, কারা, কেন ইত্যাদি দেখবো এখন। মনে করেন আপনি বাসা থেকে বেরিয়েছেন, বাসা থেকে বের হয়ে আপনার বাসার সামনে সুন্দর এরকম একটা ব্লু রাস্তা দেখছেন, কিউট, ঠিক আছে? সো আপনি আছেন এ পয়েন্টে, বাসা থেকে বের হয়ে আপনি এ পয়েন্টে আছেন, বাসার সামনে রাস্তাটা আপনার ধরেন বি পয়েন্টের দিকে গেছে। সো হোয়াট ইউ ডিড ওয়াজ আপনি এ থেকে বি পর্যন্ত হেঁটে চলে আসছেন। বি পয়েন্টে আসার পর দেখলেন যে আপনার যে বাসার রাস্তাটা আছে সামনে, এই রাস্তাটা লেফটে একটা টার্ন নিছে, লেফটে টার্ন নিয়ে সে সি এর দিকে গেছে। সো ইউ ফলোড দ্য রোড, আপনি বি থেকে সিতে আসছেন, সিতে এসে আপনি কোচিং এ চলে আসছেন, ঠিক আছে? আপনি আপনার বাসা থেকে কোচিং এ চলে আসছেন। এরপর বিটপে ধরেন আপনার মা ফোন দিছে যে আমার বাচ্চা কি কোচিং এ পৌঁছাইছে? উত্তর দিল হ্যাঁ পৌঁছাইছে। সো আপনার মায়ের কাছে কি ইনফরমেশন গেছে? যে আমার বাচ্চাটা একটু আগে বাসায় ছিল, এখন কোথায় আছে? কোচিং এ আছে। দ্যাট মিনস আমার বাচ্চাটা বেসিক্যালি এ থেকে, তাই না? তাই না? সো আপনার মায়ের কাছে মনে হচ্ছে যে আপনি আসলে এ থেকে সিতে আসছেন। যদি এখন আপনার মা আপনাকে চায় ফোনে যে ওকে দেন, দিছে, আপনাকে জিজ্ঞেস করছে এই তুমি কিভাবে গেছো বাসা থেকে, তুমি তারপর মাকে বললা যে আম্মু আমি তো আগে বাসা থেকে বের হয়ে একটা সুন্দর কিউট এবি রাস্তা পাইছি, এই রাস্তা দিয়ে হাঁটছি, তারপর দেখছি যে রাস্তাটা বি থেকে সি এর দিকে গেছে।
এই দুইটা স্টেপ ফলো করে আমি কোথায় কোথায় আসছি, এ থেকে সিতে আসছি, বাসা থেকে কোচিং আসছি। এটাই হচ্ছে এই যে ঘটনাটা আপনি ডেসক্রাইব করলেন, দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ ভেক্টর অ্যাডিশন। এখানে পুরো জিনিসটা আপনি বুঝাইতে একটা ট্রায়াঙ্গেলের হেল্প দিচ্ছেন না? দ্যাটস ওয়াই এটাকে বলে ল অফ ট্রায়াঙ্গেল। দেখে কি বলবো আমরা? ল অফ ট্রায়াঙ্গেল। এখন একটা জিনিস বলেন, আপনি যদি কখনো বাজারে যান, আম্মুর সাথে বাজারে গেছেন, আম্মু মনে করেন 2টা মুরগি কিনছে, 3টা মাছ কিনছে, তাহলে কতগুলা জিনিস কিনছে? 2টা মুরগি আর 3টা মাছ। কারণ মুরগি আর মাছ এক জাতীয় জিনিস না। 5টা জিনিস কিনছে বললে একটু ফার ফেস্ট হয়ে যায়। তো আম্মু 2টা মুরগি আর 3টা মাছ কিনছে। হ্যাঁ, 2টা জিনিস কিনছে, হ্যাঁ, মানে 2টা ডিফারেন্ট টাইপের জিনিস কিনছে, যার একটা নাম্বার 2 আর একটা নাম্বার 3। সো হ্যাঁ, 2টা জিনিস কিনছে এটাও বলা যায়, তাই না? 5টা কিনছে এটা তো বলতে পারি না, বাট বিকজ দুইটা দুই জাতের জিনিস, রাইট? বাট ধরেন ওই হোটেলে গেলে সব একই রকম হয়ে যায়, মানে ওই যে কয়টা তরকারি খাইছে, কেউ মাছ দিয়ে খাইছে, কেউ ডিম দিয়ে খাইছে, একেবারে ডিমের দাম আর মাছের দাম সব, ধরো কেউ মাছ দিয়ে খাইছে, কেউ মাংস দিয়ে খাইছে, কেউ গরুর মাংস খাইছে, খাসি মাংস খাইছে, যে কয়টা তরকারি খাইছে, 10টা তরকারি, তাহলে 10 ইন্টু 150, সামথিং লাইক দ্যাট। কোনো কোনো হোটেল আছে যে সবগুলাতে তরকারির দাম এক, মাছ খাও মাংস খাও দাম এক। সো ওইটা ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? বাট আপনি যখন ইন রিয়েল লাইফ এরকম টাইপের অ্যাডিশন করতেছেন, আপনি 2টা ডিফারেন্ট টাইপের জিনিসকে তো অ্যাড করতে পারেন না, পারেন? আপনি যদি 2টা কলম আর 3টা গেঞ্জিকে অ্যাড করতে দেন, পারেন? মানে ডাজন্ট মেক সেন্স, আমরা হাসতেছি নিজেরাই, তাই না? সো আপনি যখন ভেক্টর কোয়ান্টিটি অ্যাড করতে যাবেন, নিশ্চয়ই আপনি ভেলোসিটির সাথে ফোর্স অ্যাড করবেন না। যে কোনো কিছু অ্যাড করার প্রথম রুল হইতেছে ভাই, যার সাথে যা তুমি অ্যাড করতে চাইতেছো দুইটা একই জাত হইতে হবে। ভিন্ন জাত হইলে অ্যাড করা পসিবল না, রাইট? সো লজ অফ ভেক্টর অ্যাডিশন হওয়ার জন্য অবশ্যই প্রথম শর্ত হবে যাদেরকে আপনি অ্যাড করবেন। এখানে আপনি কাদেরকে অ্যাড করছেন এই ফিগারে? এ বি আর বিসি কে অ্যাড করছেন, অ্যাজ আ রেজাল্ট কি আসছে? এসি। এসি হচ্ছে আপনার কাছে রেজাল্ট, আর এ বি আর বিসি হচ্ছে যাদেরকে আপনি অ্যাড করে রেজাল্টটা পাইছেন। সো এ বি আর বিসি অবশ্যই কি হইতে হবে? হোমোজিনিয়াস কোয়ান্টিটি হইতে হবে। কি হইতে হবে? হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস মানে হচ্ছে গিয়ে যারা একই টাইপ কোয়ান্টিটি, মানে এটা ভেলোসিটি হলে ওটাও, এটা ডিসপ্লেসমেন্ট হলে ওটাও ডিসপ্লেসমেন্ট, এটা ফোর্স হলে ওটাও। এখন ভাই 2টা ফোর্স অ্যাড করে তো আর একটা ভেলোসিটি আসবে না, আসবে? কেউ দেখতেছে? 2টা ভেলোসিটি আপনি অ্যাড করেন, ভেলোসিটি আসবে না, আপনি যদি ফোর্স অ্যাড করেন আরেকটা ফোর্সই আসবে। So, আপনি যা অ্যাড করতেছেন আপনি রেজাল্ট হিসেবে সেই কোয়ান্টিটিটাই পাবেন, ঠিক আছে? সো ইন দিস ডেসক্রিপশন আমরা এসি কে বলবো কি জানেন? এসির একটা নাম আছে। এসি কে আমরা বলবো হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টর। এসির নামটা হচ্ছে কি? রেজাল্ট্যান্ট ভেক্টর। মোর দ্যান ওয়ান ভেক্টর কোয়ান্টিটি অ্যাড করে নতুন যে ভেক্টর কোয়ান্টিটিটা পাওয়া গেল, ওই নতুন ভেক্টর কোয়ান্টিটিটাকে আমরা বলছি কি? রেজাল্ট্যান্ট ভেক্টর। আর যাদেরকে অ্যাড করে আমরা এই নতুন ভেক্টরটা পাইছি, সেটাকে এবি আর বিসি কে অ্যাড করে পাইছি, এদেরকে বলে কম্পোনেন্ট ভেক্টর। যাদেরকে অ্যাড করে আপনি নতুন ভেক্টর পাচ্ছেন তারা হচ্ছে কম্পোনেন্ট, আর নতুন যাকে পাচ্ছেন তারা হচ্ছে রেজাল্ট্যান্ট। বাট শর্ত হচ্ছে এই রেজাল্ট্যান্ট অ্যান্ড কম্পোনেন্ট সবাইকেই কি হইতে হবে? হোমোজিনিয়াস ফর্মে থাকতে হবে। দ্যাট মিন্স সবাই আইদার ডিসপ্লেসমেন্ট, সবাই আইদার ফোর্স, অথবা সবাই অ্যাক্সেলারেশন, মানে সেম অফ কাইন্ড। আদারওয়াইজ এখন এই ল অফ ট্রায়াঙ্গেলে আমরা একটা প্যাটার্ন ফলো করছি, ইফ ইউ নোটিস তাহলে বুঝতে পারবেন। আমরা একটা ট্রায়াঙ্গেল নিছি, সেই ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে এ বি সি, রাইট? এই এবিসি ট্রায়াঙ্গেলে দুইটা অ্যাডজেসেন্ট সাইড দেখেন, এবি আর বিসি। এবি আর বিসি কি দুইটা অ্যাডজেসেন্ট সাইড না? এবি আর বিসি দুইটা অ্যাডজেসেন্ট সাইডে দুইটা কম্পোনেন্ট ভেক্টরকে আপনি এক্সপ্রেস করছেন, আর রেজাল্টেন্ট হয়েছে কোনটা? থার্ড সাইডটা, রাইট? ওকে, আমি কি তাহলে এইটার প্যাটার্ন এভাবে বলতে পারি, ইফ টু সেম অফ
kind vectors are expressed by two adjacent sides of a triangle. আমি এখানে তাই করছি না? আমরা দুইটা সেম অফ আ কাইন্ড ভেক্টরকে এক্সপ্রেস করছি একটা ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাডজেসেন্ট সাইড। এখন আপনি যে এক্সপ্রেস করছেন, আপনি কিসের মাধ্যমে এক্সপ্রেস করছেন? ইন ম্যাগনিটিউড আপনি এক্সপ্রেস করছেন। চিন্তা করে দেখেন, আপনি আপনি যখনই বলতেছেন যে আপনার এই ভেক্টরটা হচ্ছে এবি, এবির কি একটা ফিক্সড লেন্থ আছে না? এবি তো আর ইনফাইনাইটলি লং না, রাইট? তো এবির যে ফিক্সড লেন্থ, সেই ফিক্সড লেন্থেই কি এটা ম্যাগনিটিউড হবে না? বুঝতে পারছেন? যদি আপনার এই এবি ভেক্টরের ম্যাগনিটিউড হয় 5, আপনি তাহলে 5 এর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা লেন্থ নেবেন, আইদার 5 সেন্টিমিটার বা 5 মিটার অর সামথিং। এক্সপ্রেস করছে ইন ম্যাগনিটিউড, দেন ইন ডাইরেকশন। ইন ডাইরেকশন কিভাবে এটা দেখেন, আমি যখন বলতেছি এই যে আমি যে লিখছি এখানে এ বি একটা অ্যারো সাইন দিয়ে এক্সপ্রেস করা হয় উপরে মাথার উপরে, এ থেকে বি এর দিকে arrow, which আপনি স্টার্ট করছেন এ থেকে আর গেছেন কোন দিকে? বি এর দিকে। তাহলে এই এ বি এর মাথার উপর যে অ্যারোটা আছে সেই অ্যারোটা কি আপনাকে এক্সপ্লেইন করে দিচ্ছে না ভাইয়া যে কোন ডিরেকশনে আপনি যাচ্ছেন? এ থেকে বি, নট বি থেকে এ। So, if two same of a kind vectors are expressed by two adjacent sides of a triangle in magnitude and in direction, দুটো জিনিসে বললাম, রাইট? And in sequence or order. কেন সিকোয়েন্স বা অর্ডার কথাটা বললাম? কারণ একটু খেয়াল করে দেখেন, আপনি যদি এ বি রাস্তা আগে না হাঁটেন, আপনি কি এই বিসি রাস্তাটা জীবনে ডিসকভার করতেন? ব্যাপারটা কি বুঝতে পারতেছেন? আপনি যখনই এ বি রাস্তার শেষ করে বি পয়েন্টে আসছেন, তখনই আপনি নোটিস করছেন যে রোডটা বি থেকে সি এর দিকে টার্ন করছে। আপনি at least in this figure possible in sequence also, আপনি এ বি এর কোন সিকোয়েন্সে গেছেন? বিসি সিকোয়েন্সে গেছেন। এই দেখেন এ বি, তারপরে সিকোয়েন্স কি? বিসি। আপনি চিন্তা করেন সাইক্লিক অর্ডারে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ সিকোয়েন্স চলতেছে না? Right? So this is why if two same of a kind vectors are expressed by two adjacent sides of a triangle in magnitude, that is at a length, in direction, that is from A to B, from initial to final, and in order বা sequence, that means আমি AB এর পরে BC তে যাচ্ছি, right? Right? এই প্যাটার্নে সাজাইলে the third side of the triangle give us the resultant in opposite order বা সিকোয়েন্স। অপোজিট অর্ডার বা সিকোয়েন্স কথাটা আমি কেন লিখলাম? একটা জিনিস দেখেন, একটু ফিগারটা আমি আবার নিয়ে আসি সামনে, দেখেন আমার এ বি আর বিসি এর পরে থার্ড সাইডটার নাম কি? সিএ হওয়া উচিত। আমি যদি সিকোয়েন্স ফলো করতাম তাহলে এ বি আর বিসি এর পরে কি আমার সিএ সাইড আসা উচিত না? বাট থার্ড সাইডটাকে আমরা সিএ বলছি, আমরা এসি বলছি। এসি ইজ অপোজিট টু সিএ, রাইট? উইচ ইজ ওয়াই আমরা এই কথাটা বলছি যে the third side of the triangle gives us the resultant in opposite order, or this is the law of vector. This is one law. আর একটা ল আছে, ল অফ প্যারালেলোগ্রাম। ওটা ক্লাস 10 এ উঠে পড়বো আমরা, এর আগে না। তার আগ পর্যন্ত দরকার হবে না হোপফুলি। ঠিক আছে? এখন একটা জিনিস দেখেন, এই ফিগারটাতে আমি আবার একটু আসি। আমার এবি এর পরে বিসিটা এইদিকে বলেই আপনার এসিটা এরকম হয়েছে, রাইট? যদি বিসিটা এরকম হইতো, একটু যদি ডানে শিফট হয়ে যেত বিসিটা,
তাহলে এসি কি পুরো চেঞ্জ হয়ে যেত না? আবার যদি বিসিটা একটু এরকম ক্লোজ হতো তাহলে কি এসিটা চেঞ্জ হয়ে যেত না? ডু ইউ সি? রাইট? এবং এটা আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স না? আপনি বিসি রোড যেইভাবে বাইকে করবেন আপনার অ্যাকচুয়াল ইনিশিয়াল থেকে ফাইনালের ডিস্টেন্স ওইটুকুই হবে না, হুইচ ইজ ডিসপ্লেসমেন্ট। চিন্তা করে দেখেন, তাই না? সো আমরা এখানেও কি করছি, আমরা এখানে 3 রকম ডিসপ্লেসমেন্ট নিয়ে কাজ করছি। প্রথমে আপনি এ থেকে বি তে আসছেন, তো এটা আপনার ফার্স্ট ডিসপ্লেসমেন্ট না? ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে মিনিমাম ডিসটেন্স বা পারপেন্ডিকুলার লেন্থ। এরপর আপনি আবার বি থেকে শুরু করছেন, মানে বি আপনার জন্য নতুন আরেকটা ইনিশিয়াল পজিশন। গেছেন কোন পর্যন্ত? সি পর্যন্ত। সি একটা নতুন ফাইনাল পজিশন। তাহলে বি থেকে সি পর্যন্ত কি সেকেন্ড ডিসপ্লেসমেন্ট? আপনার ফার্স্ট ডিসপ্লেসমেন্ট ডানে, সেকেন্ড ডিসপ্লেসমেন্ট এরকম ইনক্লাইন প্লেনে। তাহলে একদম ইনিশিয়াল পয়েন্ট কি আপনার জন্য? এ। আর একদম ফাইনাল পয়েন্ট কি আপনার জন্য? সি। তাহলে আমরা ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন অনুযায়ী আপনার ডিসপ্লেসমেন্ট কোথায় কোথায় বলবো? এ থেকে সি পর্যন্তই বলবো। The perpendicular length between your initial position and your final position. See, it all makes sense. Real life আমরা যা করি তাই এখানে করতে হবে। But this is a geometrical addition. This is not an algebraic addition. আপনারা এখনো বোধহয় এই theoremটা পড়েন নাই, বাট পড়বেন, বা আপনারা এটা দেখে বুঝতে পারেন। ধরেন এই AB এর লেন্থ যদি 5 হয় আর এই AB এর লেন্থ যদি 7 হয়, 5 আর 7 অ্যাড করলে কত হবে? ইন্নালিল্লাহ, 12 হবে, তাই না? 5 আর 7 লেন্থ অ্যাড করলে কি 12 হবে না? আপনি কি বুঝতেছেন যে এই এসি জীবনে 12 হবে না? এসি অলওয়েজ 12 এর থেকে ছোট হবে। বিকজ এর তখনই 12 হইতো যদি এবি এর সাথে এই যে বিসি হইতো, তাইলে না পুরোটা 12 হয়ে যেত, রাইট? বাট এবি এর একদম পরে কি বিসি আছে? না, একটু এরকম বেঁকে গেছে বলে এই লেন্থটা অবশ্যই কি 12 এর থেকে সবসময় কম হবে, ছোট হবে। সো এরকম একটা থিওরেমও আছে যে অ্যালজেব্রাইকলি অ্যাড করলে একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইড আছে, এবি, বিসি আর এসি। সো এবি প্লাস বিসি, দ্য সামেশন অফ the lengths of the two sides of a triangle is always greater than the third side. পড়ছেন অলরেডি? আরে তাহলে তো পড়ছেন, আমি কি বুঝাইতেছি? অ্যালজেব্রিক সামেশন না? কিন্তু আমরা এখানে কি বলতে চাই? AC. Do you see the difference between algebraic summation and geometric summation? Algebraic summation কোনো ইকুয়েশন না, এটা একটা ইনইকুয়ালিটি, রাইট? বাট জিওমেট্রিক সামেশন আইসা আমি বলতেছি ভেক্টর এবি প্লাস ভেক্টর বিসি ইকুয়ালস টু কত? That is why laws of vector addition are so different, and that is why scalar quantities are very, very different to বুঝাইতে পারছি? এখন অনেক সময় এরকম এমসিকিউ কোয়েশ্চেন আসে যে if a vector has a magnitude of 5 and the other vector has a magnitude of 7, what will be their maximum or minimum addition? What will be their maximum resultant and minimum result? একটা জিনিস চিন্তা করেন, আপনার যে দুটো ভেক্টর আছে, আর দুইটা ভেক্টর এইখানেই আপনি আসেন, এই যে ওদের যে অ্যাডিশন এসি, এই এসিটা কিসের উপর ডিপেন্ড করছে? এবি থেকে বিসি কত অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে। যদি এই অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয়ে যেত, খালি জাস্ট ইমাজিন, এখানে তো একটা অ্যাঙ্গেল আছে যেটা 0 ডিগ্রি না, যদি এই অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয়ে যেত তাহলে এবি এর পরেই কি আমার বিসি? দিস ইজ হোয়াট উই কল 0 ডিগ্রি অ্যাঙ্গেল, রাইট? তখন এই পুরো লেন্থটা কত হইতো? যদি একজনের ভ্যালু 5 হয় একজনের ভ্যালু 7 হয় তাহলে পুরো লেন্থটা 12 হইতো। নো মানে কনফিউশন ইন দ্যাট, রাইট? বাট এটা তো 0 ডিগ্রি না হয় 180 ডিগ্রি অ্যাঙ্গেলও হইতে পারতো, পারতো না? চিন্তা করে দেখেন, ধরেন আপনি সামনে গেছেন, লেটস আপনি সামনে গেছেন 5, এরপর আপনি পিছনে আসছেন আরো 7, তাহলে আপনার এটা ইনিশিয়াল না? এটা আপনার ফাইনাল না? তাহলে এটা কি -2 না? আপনি যদি সোজা 5 আগান আর পিছনে -7 আসেন, তাহলে আপনি কি আপনার একদম পিওর ইনিশিয়াল থেকে পিওর ফাইনালে -2 আগায় গেছেন না? সো আপনার মিনিমাম রেজাল্ট কত হবে? 2। আর ম্যাক্সিমাম রেজাল্ট কত হবে? 12। যদি একটা ভেক্টর হয় 5 আর একটা ভেক্টর হয় 7। সো এটা সবসময় মাথায় রাখবেন, ম্যাক্সিমাম রেজাল্টেন্ট সবসময় হচ্ছে পি প্লাস কিউ, আর মিনিমাম রেজাল্টেন্ট সবসময় হচ্ছে পি মাইনাস কিউ, where p is greater than q, because resultant এর ম্যাগনিটিউড নিয়ে কথা বলছি আমরা এখানে, ডিরেকশন নিয়ে কথা বলছি না। বুঝেছেন? এরকম যদি এমসিকিউ কখনো আসে, একটা ভেক্টর 10 আর একটা ভেক্টর হচ্ছে 12, এই দুইজনের ম্যাক্সিমাম রেজাল্টেন্ট কত হবে? 10 + 12 22। মিনিমাম কত হবে?
12 minus 10 2। ঠিক আছে, কোন কনফিউশন আছে? ভেরি গুড, ভেরি গুড। তাহলে স্কেলার কোয়ান্টিটি কি? যাদের এত প্যারা নাই, যারা সিম্পলি ম্যাগনিটিউড আছে তারাই হচ্ছে স্কেলার। ঠিক আছে, এবার একটা মজার ইনফরমেশন দেই যে স্কেলার কোয়ান্টিটিকে কেন স্কেলার বলে। একটা জিনিস দেখেন, মনে করেন আপনার কাছে একটা ভেক্টর আছে। লেটস অ্যাজিউম আপনার কাছে এরকম একটা ভেক্টর আছে, যেই ভেক্টরটাকে আমরা বলছি মনে করেন পি ভেক্টর, কথার কথা। হুম, আপনাকে কেউ বললো এই পি ভেক্টরটাকে 2 গুণ করে দেন, ডাবল করে দেন, আপনি জাস্ট কি করবেন? এটা লেন্থ বাড়ায় দিবেন, রাইট? সামনে একটা 2 দিয়ে বসাই দিলে কি আমার ভেক্টরটা ডাবল হয়ে গেল না? আরেকজন এসে বললো যে না, আমার ডাবল লাগবে না, আমার একটা হাফ লাগবে। তাহলে আপনি তখন কি করবেন? লেন্থ আরো ছোট করবেন, ছোট করে আপনি একটা পি এর সামনে কি বসাই দিবেন? হাফ বসাই দিবেন। তাহলে আপনার অরিজিনাল ভেক্টরটাই কি ছোট হয়ে গেল না? আরেকজন এসে বললো না, আমার ট্রিপল লাগবে, বাট অপোজিট দিকে, যেদিকে আছে সেদিকে না, অপোজিট দিকে লাগবে। সো তখন আপনি কি করবেন? অপোজিট দিকে একটা ভেক্টর নেবেন এবং আপনার পি এর সামনে আপনি একটা -3 বসাই দিবেন, রাইট? তাইলে কি আপনার অরিজিনাল পিটা 3 টাইমস হয়ে গেল, বাট ডিরেকশনটা শিফট করে ফেললো না? এখন আপনি আর এই যে মাইনাস আগে বসে আইদার সেই ভেক্টরকে স্কেলার করতে স্কেল আপ করেন, স্কেল ডাউন করেন, যাদের স্কেলিং করে, মানে ভেক্টরের আগে আপনি যা বসায় সেই ভেক্টরকে স্কেল করছে। বুঝাতে পারছি? That's why 2 is a scalar, half is a scalar, -3 is a scalar. They do not need a direction. কারণ ও অলরেডি কোনো একটা ডিরেকশনাল কোয়ান্টিটির আগে বসে তাকে আইদার স্কেল আপ করছে অথবা স্কেল ডাউন করছে। বুঝাতে পেরেছি? কোনো কনফিউশন আছে? তো কাদেরকে স্কেল আপ করছি আমরা রিয়েলিটি? যারা একটা ভেক্টরকে স্কেল আপ বা স্কেল ডাউন করতে, বা বইয়ে ডিফাইন করতে পারেন যে সকল কোয়ান্টিটিকে এক্সপ্রেস only need the direction, not sorry, you only need the magnitude, not the direction. It's called a scalar quantity. But কেন ডিরেকশন দরকার নেই বুঝতে পারছেন তো এবার? Because it is scaling a vector. For programming language, for the necessity of programming language, যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নেসেসিটি না থাকতো তাহলে কোনটা ভেক্টর আর কোনটা স্কেলার এটাকে আলাদা করা দরকারই ছিল না। আর এখন না ভেক্টর স্কেলার বলে না, এখন নতুন একটা টার্মিনোলজি আছে। একটা কোয়ান্টিটিকে এক্সপ্রেস করার জন্য যতগুলো ফ্যাক্টর দরকার বলা হয় টেন্সর ইজ সামথিং অফ, মানে আরো অনেক হায়ার ক্যালিবার পড়াশোনা দিয়ে এখন এখনই দরকার নেই। হয়তো বা আপনারা ইন্টারমিডিয়েটের আইসিটি তে গিয়ে পড়বেন যে টেন্সর কি জিনিস, বা ভার্সিটি লাইফে গিয়ে পড়বেন, But আপাতত মানে আমরা ভেক্টর অ্যান্ড স্কেলার হিসেবেই পড়ছি সবকিছুকে। ঠিক আছে, একটু আগে যে প্রেশারের কথা বললাম না, প্রেশার ওটা আসলে স্কেলারও না, ওটা ভেক্টরও না, ওটা একটা টেন্সর। এবং একটা প্রেশারকে এক্সপ্রেস করার জন্য আমার 9টা টোটাল এরকম ফ্যাক্টর লাগে।
বিকজ প্রেশার একটা পয়েন্টে কাজ করে না, মানে প্রেশার ইজ এ কমপ্লিকেটেড থিং আর কি। বাট এখন এত কমপ্লিকেটেড না। ওই যে শুরুতে ক্লাসে যেটা বললাম না, যে ফসফরাস ট্রাইক্লোরাইডের লোন পেয়ার কত, একটা না 10টা, দুইটাই কারেক্ট, বাট কনটেক্সট ওয়াইজ ডিফারেন্ট। আপনাদের কনটেক্সট অনুযায়ী আপাতত ভেক্টর স্কেলার, টেন্সের বলে কোনো কিছু নাই। বুঝতে পারছি ভেক্টর কি জিনিস আর স্কেলার কি জিনিস? কোনো কনফিউশন আছে? তো অনেক সময় এরকম টাইপের কোয়েশ্চেন আসবে যে ভেক্টর কোয়ান্টিটি আর স্কেলার কোয়ান্টিটির মধ্যে ডিফারেন্স কি এন্ড সো অন, এগুলো এক্সপ্রেস করার জন্য। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই রাখি। ওকে, আজকে ছোট করে, কারণ আজকে অনেকে নাই, আবার বেশি আগায় দিলে ওই বন্ধের মধ্যে আমি বেশি প্রেশার দিতে যাচ্ছি না। এমনিতে অনেকগুলো জিনিসপত্র আপনাদের পেন্ডিং আছে। পেন্ডিং আছে বলতে কি, আপনাদের যতটুকু পর্যন্ত যে আজকে পড়ানো ভেক্টর কোয়ান্টিটি এন্ড স্কেলার কোয়ান্টিটি পর্যন্ত, রাইট? এর উপর বেস করে আমি প্রিটি শিওর আপনারা স্পিড এবং সরি স্পিড না, ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট, তারপর কোনটা রেস্ট কোনটা মোশন, তারপর অল মোশনস আর রিলেটিভ, এরকম কিছু ডেফিনেশনস আছে। আমি এগুলো একটা লিস্ট আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ।